সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আমরা আজকে আন্তর্জাতিক বিষয়গুলির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। আমরা আজকে দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে। তো আমরা আমাদের আলোচনার যে টপিক নির্ধারণ করছে আজকে আন্তর্জাতিক বিষয়বলির, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো খেয়াল করে দেখেন, এখানে দক্ষিণ এশিয়ার যে ইতিহাস, দক্ষিণ এশিয়ার যে কলোনি সিস্টেম, তারপরে স্বাধীনতা, এর পরবর্তীতে যে হচ্ছে ভারত বিভাগ, এবং ভারত বিভাগ পরবর্তী সময়ে যে সকল দ্বন্দ্ব, ক্রাইসিস বা বর্তমান সমসাময়িক সময়ে যে যে সকল টপিক নিয়ে আলোচনায় রয়েছে দক্ষিণ এশিয়ার, সে সকল বিষয়ে আমরা এখানে আলোচনা করব খুবই ডিটেলস ভাবে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো খেয়াল করে দেখেন, এখানে আমাদের যে আলোচনার টপিক আমরা নির্ধারণ করছি সেটাকে আমরা বললাম দক্ষিণ এশিয়ার রাজনীতি। এই দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে আমরা আলোচনা করব। তো দক্ষিণ এশিয়া সম্পর্কে আমরা একটু জেনে নেই, দক্ষিণ এশিয়ার পরিচিতিটা আমরা জেনে নেই। দক্ষিণ এশিয়া বলতে বোঝানো হচ্ছে এশিয়ার দক্ষিণে অবস্থিত যে অঞ্চল, সেটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া। এবং এই দক্ষিণ এশিয়ায় যে সকল রাষ্ট্রগুলো অবস্থিত আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি, খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে বাংলাদেশ, তারপর হচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং হচ্ছে মালদ্বীপ। এই 8টা রাষ্ট্রকে মূলত বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র। খেয়াল করেন, আমরা পরবর্তী যে স্লাইডে যদি যাই, যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, সেখানে হচ্ছে 8টি বলা হচ্ছে। এই যে 8টা রাষ্ট্র, খেয়াল করে দেখেন যে অধিকাংশ শর্ত মতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হচ্ছে 8টি, কিন্তু জাতিসংঘ আবার বলছে যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হচ্ছে 9টি। খেয়াল করেন, জাতিসংঘের মতে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র 9টি। তার মানে এই 8টার পাশাপাশি তারা এক্সট্রা যে দেশকে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করে, সেটা হচ্ছে ইরান। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি। যদি 8টি অপশনে না থাকে তাহলে আমাদেরকে দিতে হবে 9টি। এবং সেক্ষেত্রে কোশ্চেন এমনও হতে পারে যে নিচের কোন দেশটিকে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনটা, ইরান। কারণ জাতিসংঘ বলছে যে দক্ষিণ এশিয়া স্পেশালি এখানে হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে সংস্কৃতিগত মিল রয়েছে যে দেশের, সেটা হচ্ছে ইরানের। এজন্য তারা ইরানকেও দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। এখন খেয়াল করেন, এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে দেশ, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ইরান। এই ইরানকেও দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে তারা বিবেচনা করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8টি, আবার কোথাও বলছে হচ্ছে 9টি। এই যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে খেয়াল করে দেখেন 3টা রাষ্ট্র আছে যারা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, স্থলবেষ্টিত দেশ। এদের কোনো সমুদ্রের সাথে এক্সেস নাই, বা সমুদ্র সীমা নাই, বা হচ্ছে সমুদ্র বন্দর নাই। এইরকম যে 3টা দেশ, সেটা হচ্ছে এখানে আফগানিস্তান, এখানে হচ্ছে 2 নেপাল, 3 হচ্ছে ভুটান। তাহলে দক্ষিণ এশিয়ার আমরা দেখতে পাচ্ছি স্থলবেষ্টিত দেশ হচ্ছে 3টা, আফগানিস্তান, নেপাল এবং ভুটান। আবার দক্ষিণ এশিয়ায় খেয়াল করে দেখেন দ্বীপ রাষ্ট্র, যে দ্বীপ বলতে বোঝানো হচ্ছে চারিদিকে হচ্ছে সাগর, সেটাকে বলা হচ্ছে দ্বীপ। খেয়াল করে দেখেন, চারিদিকে সাগর, মাঝখানে হচ্ছে ভূখণ্ড, এটাকে বলা হচ্ছে দ্বীপ। এই দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র হচ্ছে 2টা, এক মালদ্বীপ, 2 হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে দক্ষিণ এশিয়াতে দ্বীপ রাষ্ট্র পাচ্ছি আমরা 2টা, স্থলবেষ্টিত রাষ্ট্র পাচ্ছি হচ্ছে 3টা। আর এই যে আমরা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র যেগুলো বললাম, এর মধ্যে খেয়াল করে দেখেন বৃহত্তম যে রাষ্ট্র, সেটা হচ্ছে 1 নাম্বার ভারত। তাহলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা, ভারত। 2 হচ্ছে পাকিস্তান, 3 হচ্ছে আফগানিস্তান, 4 হচ্ছে যে আমাদের বাংলাদেশ, 5 হচ্ছে নেপাল, 6 হচ্ছে ভুটান, 7 হচ্ছে শ্রীলঙ্কা, 8 হচ্ছে মালদ্বীপ। এখন খেয়াল করে দেখেন, এই যে আমরা 8টা রাষ্ট্র বললাম, এর মধ্যে আমরা 4 নাম্বার দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ। একটা পরীক্ষায় কোশ্চেন আসছে যে দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রটি আয়তনে প্রায় বাংলাদেশের সমান। খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমান আয়তনে দেখতে গেলে হচ্ছে এখানে কোনটা, নেপাল, যে হচ্ছে 5 নাম্বারে, আর বাংলাদেশ হচ্ছে 4 নাম্বারে। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। অন্যদিকে নেপালের আয়তন হচ্ছে 1,47,230 বর্গ কিলোমিটার, প্রায় কাছাকাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার
যে রাষ্ট্রটির আয়তন প্রায় বাংলাদেশের সমান, সেটা হচ্ছে কোনটা? নেপাল। তাহলে আমরা এই 8টা রাষ্ট্র সম্পর্কে জানলাম। এখন এই 8টা রাষ্ট্রের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানবো দক্ষিণ এশিয়ার, সেগুলো আমরা দেখি। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে উপনিবেশ, কলোনি। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার 8টা বা কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে 9টা রাষ্ট্র, এদের অধিকাংশই ছিল হচ্ছে, খেয়াল করে দেখেন, ব্রিটিশ কলোনি, অর্থাৎ যুক্তরাজ্যের কলোনি ছিল, যুক্তরাজ্যের কলোনি ছিল। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে 2টা রাষ্ট্র যুক্তরাজ্যের কলোনি ছিল না। এই যে 2টা রাষ্ট্র যুক্তরাজ্যের কলোনি ছিল না, এই রাষ্ট্রগুলোর মধ্যে এক হচ্ছে নেপাল, এক হচ্ছে নেপাল, দুই হচ্ছে ভুটান। তাহলে বাকি যে 6টা বা 7টা রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, সবই যুক্তরাজ্যের কলোনি ছিল। এখন একটা পরীক্ষায় দেখা গেছে যে কোশ্চেন আসছে যে দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রটি যুক্তরাজ্যের কলোনি ছিল না, সেখানে নেপাল এবং ভুটান, কিন্তু অপশনে 2টাই আছে, যে কোনো একটা আমাদেরকে বাছাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি 2টাই অপশনে থাকে, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে নেপাল। কারণ এই ভুটানের কিছু কিছু বিষয়, আর্থিক বা পররাষ্ট্র নীতিগত অনেক বিষয় যুক্তরাজ্য নিয়ন্ত্রণ করত, এজন্য কিছু ক্ষেত্রে ভুটানের উপরে যুক্তরাজ্যের আধিপত্য ছিল। এজন্য আমরা ভুটানকে বাদ দিতে পারবো, কিন্তু নেপালকে বাদ দিতে পারবো না। এজন্য যদি 2টাই অপশনে থাকে, তাহলে রাইট অ্যান্সার হবে নেপাল। তাহলে আমরা উপনিবেশ সিস্টেম দেখলাম। এরপরে খেয়াল করে দেখেন, এই যে যুক্তরাজ্য থেকে এই অঞ্চল স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করছে, যে তারা স্বাধীন হতে চাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যখন স্বাধীনতা আন্দোলন আমাদের ভারতীয় উপমহাদেশে শুরু হচ্ছে, তার প্রাথমিক পর্যায়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে পাকিস্তানের যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি এই অঞ্চলকে স্বাধীনতার কথা যখন শুরু হচ্ছে, তখন 1940 সালের জানুয়ারি মাসে তিনি একটা থিওরি প্রদান করলেন। সেই থিওরিতে বলা হচ্ছে যে এই ভারতীয় উপমহাদেশে 2টা ধর্মের মানুষ বসবাস করে, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলিম। এই 2টা ধর্মের মানুষের ধর্ম, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ভিন্ন, এজন্য 2টা স্বাধীন ভিন্ন রাষ্ট্র গঠন করতে হবে। অর্থাৎ তিনি এখানে বলতে যাচ্ছে ভারতীয় উপমহাদেশকে 2টা স্বাধীন রাষ্ট্র করতে হবে। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্মের ভিত্তিতে ভারত, আর একটা হচ্ছে বলছে যে মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মের ভিত্তিতে হচ্ছে পাকিস্তান। এটা হচ্ছে 1940 সালের জানুয়ারি মাসে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে 1940 সালের 23 মার্চ শেরেবাংলা একে ফজলুল হক লাহোরে একটা প্রস্তাব দিলেন, যেটাকে বলা হচ্ছে লাহোর প্রস্তাব। সেই লাহোর প্রস্তাবে তিনি দ্বিজাতি তত্ত্বের সাথে কিছু বিষয় সংযুক্ত করলেন। তিনি বললেন যে ভারতীয় উপমহাদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান গঠিত হবে, কিন্তু এই মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো আলাদা আলাদা স্বায়ত্ত শাসন থাকবে। মানে তিনি এখানে এখানে বলছে যে প্রাদেশিক স্বায়ত্ত শাসন থাকবে, যেটাকে বলা হচ্ছে লাহোর প্রস্তাব। এই প্রস্তাবটা প্রদান করছে শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালের 23 মার্চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিজাতি তত্ত্বের সাথে কিছুটা সংযোজন বা বিয়োজন ঘটাচ্ছেন তিনি, যেটাকে বলা হচ্ছে লাহোর প্রস্তাব, যে প্রাদেশিক স্বায়ত্ত শাসন। যেটা খেয়াল করে দেখেন 1966 সালে যে 6 দফা, সেই 6 দফার প্রথম নম্বর দফা ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন। এবং আমরা দেখতে পেলাম যে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করার জন্য একটা কমিশন গঠন করে দিলেন 1947 সালে। এই 1947 সালে যে কমিশন গঠন করলেন, সেই কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করা হলো স্যার সিরিল র্যাডক্লিফকে। এই জন্য এই কমিশনের নামকরণ করা হলো র্যাডক্লিফ কমিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করার জন্য যে কমিশনটা গঠিত হচ্ছে 1947 সালে, এবং যার সভাপতি ছিলেন হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ, সেই কমিশনকে বলা হচ্ছে র্যাডক্লিফ কমিশন। এই স্যার সিরিল র্যাডক্লিফ তিনি একজন ব্রিটিশ আইনজীবী ছিলেন। এই ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ তিনি ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলকে বিভক্ত করার পূর্বে তার এই অঞ্চল সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না, বা বাস্তব কোনো তার হচ্ছে অভিজ্ঞতা ছিল না, কিন্তু তাকেই দেওয়া হচ্ছে এই ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করার দায়িত্ব। এবং তিনি চিন্তা করলেন যে এই অঞ্চলের নেতৃবৃন্দের যে কথা, যে এই ভারতীয় উপমহাদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান গঠিত হবে, আর হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হিন্দুস্তান গঠিত হবে। সেক্ষেত্রে তিনি বললেন যে যে সকল অঞ্চল যে রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে চাই, তাদেরকে আমরা তার অন্তর্ভুক্ত করব। অর্থাৎ মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চাইলে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হবে, হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলা আহ হিন্দুস্তান বা ভারতের অন্তর্ভুক্ত হতে চাইলে তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হবে। এভাবেই তিনি এই র্যাডক্লিফ কমিশনের সীমানা গঠন করা শুরু করলেন।
কিন্তু এই স্যার সিরিল র্যাডক্লিফ কিছু কিছু জায়গায় তিনি বিপদে পড়তে শুরু করলেন, কারণ এই ভারত উপমহাদেশের এমন কিছু অঞ্চল বা অঙ্গরাজ্য ছিল যেখানে হিন্দু এবং মুসলিম প্রায় সেম। তাহলে এই অঞ্চলগুলোর ভবিষ্যৎ কি হবে খেয়াল করে দেখেন। এই যে এখানে খেয়াল করে দেখেন যে পাঞ্জাব প্রদেশ, এখানে হচ্ছে বঙ্গ প্রদেশ, এখানে হিন্দু এবং মুসলিম প্রায় সেম। তাহলে এই অঞ্চলগুলোর ভবিষ্যৎ কি হবে? তখন সিরিল র্যাডক্লিফ বা হচ্ছে র্যাডক্লিফ কমিশন তারা সিদ্ধান্ত নিল যে অংশটা হচ্ছে হিন্দু অধ্যুষিত সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হবে, আর এই প্রদেশের যে অংশটা হচ্ছে মুসলিম অধ্যুষিত সেটা হচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এই জন্য দেখেন পাঞ্জাব প্রদেশ দুই ভাগে বিভক্ত, একটা পাইছে হচ্ছে ইন্ডিয়া, একটা পাইছে পাকিস্তান। বঙ্গপ্রদেশ দুই ভাগে বিভক্ত, পূর্ব পাকিস্তান সরি পূর্ববঙ্গ এটা পাইছে হচ্ছে পাকিস্তান, আর পশ্চিমবঙ্গ এটা পাইছে হচ্ছে এই যে বাংলাদেশ, সরি ভারত। পশ্চিমবঙ্গ পাইছে হচ্ছে ভারত, আর পূর্ববঙ্গ পাইছে হচ্ছে পাকিস্তান, অর্থাৎ যার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ। খেয়াল করেন। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পেলাম, তবে এখানে একটা বিষয় আলোচনায় চলে আসলো, সেটা হচ্ছে যে এই বঙ্গপ্রদেশটাকে যে আমরা দুই ভাগে বিভক্ত করব, একটা বুঝলাম যেটা হচ্ছে হিন্দু অধ্যুষিত সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভারত পাবে, আর পূর্ববঙ্গ যেটা হচ্ছে আপনার বাংলাদেশ বা হচ্ছে এই পাকিস্তান পাবে। তো এই যে আমরা বঙ্গপ্রদেশটাকে বিভক্ত করবো এটা কিসের ভিত্তিতে করব? তখন অনেক নেতৃবৃন্দ বলা শুরু করলো যে বঙ্গপ্রদেশটা তো এর আগে বিভক্ত করা হয়েছে 1905 সালে। সেই 1905 সালে যে বঙ্গভঙ্গ বিভক্ত করা হয়েছে সেই নজির অনুযায়ী আমরা হচ্ছে এই বঙ্গভঙ্গ বিভক্ত করব। অর্থাৎ 1905 সালে যে বঙ্গভঙ্গ করা হয়েছে সেখানে আমরা জানি পূর্ববঙ্গে যেটা হচ্ছে এই যে পূর্ববঙ্গ এবং আসাম এই অঞ্চল একটা, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো আমরা যদি সেই পূর্ববঙ্গের মানচিত্র দেখি, খেয়াল করেন, সেই মানচিত্র দেখলে দেখতে পাবো যে এই যে অঞ্চল, এই এখান থেকে এই অঞ্চল এটা হচ্ছে পূর্ববঙ্গের অধীনে ছিল। এখন কথা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ এটা ভারত পাবে, তাহলে ভারতের এই যে অঞ্চলে আছে সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স অঞ্চল থেকে খেয়াল করে দেখেন তো এই পশ্চিমবঙ্গ বা ভারতের মূল ভূখণ্ড থেকে এই সেভেন সিস্টার্সে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। এজন্য ভারত এই র্যাডক্লিফ কমিশনের সাথে লবিং শুরু করে দিল। ভারত এই র্যাডক্লিফ কমিশনের সাথে লবিং শুরু করে দিল যে কিভাবে এই যে আপনার কি বলে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য তারা পথ তৈরি করতে পারে। এই জন্য র্যাডক্লিফ কমিশনের সাথে তারা লবিং শুরু করে দিল। একটা বিষয় এখানে চলে যাচ্ছে। আর এই র্যাডক্লিফ কমিশন এভাবে বিভিন্ন সমস্যার সমাধান দিতে থাকলো, কিন্তু কিছু জায়গায় যে র্যাডক্লিফ কমিশন আটকে যাচ্ছে, যে র্যাডক্লিফ কমিশন ওই সকল অঞ্চলে সমস্যা সমাধান করতে পারছে না। যেমন খেয়াল করে দেখেন, এখানে আমাদের এখানে ছিল পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চল। আমরা যদি জানি যে পার্বত্য চট্টগ্রাম অধিকাংশ মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, তাহলে এই পার্বত্য চট্টগ্রাম কার অন্তর্ভুক্ত হবে? এটা কি পাকিস্তান পাবে নাকি এটা হিন্দু পাবে? আপনারা বললেন হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো পাবে হচ্ছে ভারত, আর মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো পাবে হচ্ছে পাকিস্তান। তো এখানে তো বৌদ্ধ অধ্যুষিত অঞ্চল, এটা কার অন্তর্ভুক্ত হবে? একটা সমস্যা দেখা দিল। দুই নম্বর সমস্যা, এই যে এই অঞ্চলে খেয়াল করেন একটা জায়গা আছে যার নাম হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীর এর অধিকাংশ জনগণ, যদি আমরা বলি চার ভাগ, খেয়াল করেন এই চার ভাগের তিন ভাগ জনগণ হচ্ছে মুসলিম, এক ভাগ হচ্ছে হিন্দু, অল্প কিছু হচ্ছে বৌদ্ধ আছে। কিন্তু যে রাজা তিনি হচ্ছে হরি সিং হিন্দু। তাহলে এই কাশ্মীরকে কার অন্তর্ভুক্ত করা হবে? এটা নিয়ে র্যাডক্লিফ কমিশন বিপাকে পড়ে গেলেন। কারণ র্যাডক্লিফ কমিশন তারা জানতো যে এই কাশ্মীরকে যদি আমরা পাকিস্তানে অন্তর্ভুক্ত করি তাহলে ভারতের সাথে তাদের সম্পর্কটা নষ্ট হবে। আবার কাশ্মীরকে যদি ভারতের অন্তর্ভুক্ত করা হয় তাহলে পাকিস্তানের সাথে সম্পর্কটা নষ্ট হতে পারে। এই জন্য তারা র্যাডক্লিফ কমিশন সিদ্ধান্ত নিতে দেরি করতে থাকলেন। এই সিদ্ধান্ত নিতে যখন দেরি করতে থাকলেন তখন আমরা দেখলাম যে পাকিস্তান এবং এই যে ভারতের নেতৃবৃন্দ এই র্যাডক্লিফ কমিশনের সাথে লবিং শুরু করে দিল যে কিভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো তাদের নিজেদের অধীনে নিয়ে আসা যায়। এরই প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম এই ভারতীয় নেতৃবৃন্দ তারা চিন্তা করছিলেন যে আসলে এই ভারতের মূল ভূখণ্ড থেকে যদি সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যায়, সরাসরি ভূখণ্ডের সাথে সংযুক্ত না থাকে, তাহলে একটা সময় তারা স্বাধীনতার জন্য আন্দোলন করলে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে ভারতের জন্য। আর স্পেশালি এখানে সেভেন সিস্টার্স এর পাশে যে দেশ আছে চীন, সেটা তো হচ্ছে সেভেন সিস্টার্স কে উস্কানি প্রদান করবে। সেক্ষেত্রে ভারতের জন্য হচ্ছে গলার কাটা হয়ে যাবে কোনটা? এই যে সেভেন সিস্টার্স। এই জন্য তারা চিন্তা করলেন সেভেন সিস্টার্স এর সাথে আমাদের এই ভারতের মূল ভূখণ্ড থেকে কি রাখতে হবে? সরাসরি যোগাযোগ রাখতে হবে ভূখণ্ডের মাধ্যমে।
এই জন্য তারা র্যাডক্লিফ কমিশনের মাধ্যমে এই অঞ্চলটা খেয়াল করে দেখেন নিয়ে নিল। এই যে অঞ্চল যেটা হচ্ছে বাংলাদেশ এবং এখানে নেপাল, বাংলাদেশ এবং নেপালের মধ্যবর্তী চলাচলের জন্য যে পথ, এটাকে বলা হয় করিডোর। আর এই করিডোরটা হচ্ছে মূলত কোথায় অবস্থিত? শিলিগুড়িতে। এজন্য এটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর। তাহলে আমরা পয়েন্ট পেয়ে গেলাম শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলতে হবে বাংলাদেশ এবং নেপালের মধ্যবর্তী ভারতীয় একটা করিডোর। এই করিডোরটা হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার হচ্ছে লম্বা। এবং খেয়াল করে দেখেন, এই ভারতকে ভৌগোলিকভাবে মুরগির সাথে তুলনা করা হয়, চিকেন। এটা হচ্ছে মুরগির মূল বডি, এটা হচ্ছে সেভেন সিস্টার্স, এটা হচ্ছে মাথা, আর এটা হচ্ছে ঘাড়, মুরগির গলা আর কি, বুঝতে পারছেন কিনা? তো এটাকে ইংরেজিতে বলা হচ্ছে চিকেন নেক। তাহলে চিকেন নেক বলা হচ্ছে কোনটাকে? শিলিগুড়ি করিডোরকে। খেয়াল করে দেখেন এই যে চিকেন নেক, এই চিকেন নেক এটা এটা হচ্ছে মূলত ধরতে চাচ্ছে হচ্ছে চীন। এই জন্য চীন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় এখানে, এবং এখানে নেপালের সাথেও তার সুসম্পর্ক ইতিমধ্যে প্রতিষ্ঠা করে ফেলছে, যাতে করে নেপাল এবং বাংলাদেশ যদি হচ্ছে চীনের হাতে থাকে তাহলে এই যে মুরগির গলাটাকে চাপ দিয়ে ধরতে পারবে, এখানে ভারতকে চাপ দিয়ে ধরতে পারবে। বুঝতে পারছেন কিনা? এই জন্য চীনা নেতৃবৃন্দ স্ট্র্যাটেজিক দিক থেকে এই চিকেন নেকটাকে নিয়ে বিপদে ফেলতে চাচ্ছে। কাদেরকে? এই যে ইন্ডিয়াকে। এই জন্য দেখবেন যে নেপালের সাথে তারা ইতিমধ্যে সুসম্পর্ক তৈরি করে ফেলছে, অনেক ভালো ভালো অফার দিচ্ছে। আবার আপনাদের তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন ধরনের বিগ অফার দিচ্ছে, যাতে করে এই অঞ্চলে চীনের আধিপত্য প্রতিষ্ঠিত হলে তারা কোণঠাসা করতে পারে কাকে? এই যে ইন্ডিয়াকে। তাহলে আমরা চিকেন নেক দেখতে পেলাম। এই চিকেন নেক পার হয়ে এই যে অঞ্চল ভারতের, এই অঞ্চলটাকে বলা হচ্ছে সেভেন সিস্টার্স। খেয়াল করেন, সেটা হচ্ছে ভারতের এই যে যে কোনো দেশের মানচিত্রের উপরে হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পূর্ব কোণের 7টি অঙ্গরাজ্যকে, ভারতের উত্তর পূর্ব কোণে 7টি অঙ্গরাজ্যকে একত্রে বলা হচ্ছে সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স এখানে হচ্ছে মোট কয়টা অঙ্গরাজ্য? 7টা অঙ্গরাজ্য। এই 7টা অঙ্গরাজ্যের সূত্র আমরা সহজে মনে রাখতে পারি একটা সূত্রের নাম দিয়ে, সেটা হচ্ছে আমের নাম অমিত্রী। আতে আসাম, মেতে হচ্ছে মেঘালয়, দুইটা, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আর হচ্ছে ত্রিপুরা। এই যে 7টা অঙ্গরাজ্য, এই 7টা অঙ্গরাজ্যকে বলা হচ্ছে সেভেন সিস্টার্স। খেয়াল করে দেখেন এখানে একটা অন্যতম অঙ্গরাজ্য যার নাম হচ্ছে মণিপুর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি যখন হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে প্রথমবারের মতন মণিপুর অঙ্গরাজ্য ভ্রমণ করেন। এই মণিপুরের প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদে বা নৈসর্গিক পরিবেশে মুগ্ধ হয়ে তিনি এটাকে নাম প্রদান করেন হচ্ছে ভারতের রত্ন। তাহলে ভারতের রত্ন বলা হচ্ছে কোন অঙ্গরাজ্যকে? মণিপুর অঙ্গরাজ্যকে। তাহলে আমরা সেভেন সিস্টার্স দেখলাম। এরপরে খেয়াল করেন এই যে ভুটান, খেয়াল করেন এটা হচ্ছে ভুটান আর এটা হচ্ছে এখানে চীন, এদিকে চীন। এই যে ভুটানের এখানে একটা অঞ্চল আছে যার নাম হচ্ছে ডোকলাম উপত্যকা। খেয়াল করেন ডোকলাম উপত্যকা। এই ডোকলাম উপত্যকা, খেয়াল করে দেখেন এখানে ডোকলাম উপত্যকা, এই ডোকলাম উপত্যকা চীন নিতে চাচ্ছে ভুটানের কাছ থেকে। এজন্য চীন ভুটানকে বলছে যে এই যে ডোকলাম, এটা তো হচ্ছে অনুর্বর জায়গা, এখানে খুব বেশি উৎপাদন হয় না। এই ডোকলামের যে আয়তন তার 3 গুণ সমপরিমাণ জায়গা চীন তাকে অন্য দিক থেকে দিতে চাচ্ছে, যে আপনি ডোকলাম দিবেন, ডোকলামের 3 গুণ জায়গা আমি আপনাকে অন্য দিক থেকে দিব। তাহলে কথা হচ্ছে এই ডোকলামের গুরুত্ব চীনের কাছে এত বেশি কেন? তার কারণ চীন যদি এই ডোকলাম উপত্যকা দখল করতে পারে, এখান থেকে সামনে একটু ভারত দখল করতে পারলেই, খেয়াল করে দেখেন যে এখানে বাংলাদেশ, তার মানে হচ্ছে এই ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স কি হয়ে যেতে পারে? বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই এই চীন ডোকলাম নিয়ে বারবার ভুটানকে অফার দিচ্ছে। কারণ ডোকলাম দখল করে সামনে একটু অগ্রসর হইলেই, ভূখণ্ড দখল করতে পারলেই ভারতের এই মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য সেভেন সিস্টার্স কে কেন্দ্র করে ব্যাপক পরিমাণ সহযোগিতা বিরাজ রেখেছে হচ্ছে চীন, যাতে করে তারা হচ্ছে ভারতকে কি করতে পারে? বিপাকে ফেলতে পারে। তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম যে ডোকলাম উপত্যকা ইন্টারন্যাশনালি ভূকৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা ভুটানের একটা উপত্যকা, আর এটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। খেয়াল করে দেখেন দখল করতে হচ্ছে কে? চীন।
আর এখানে ভারত চিন্তা করছে যে ভুটানের ডোকলাম দখল করতে পারলে ভুটান যতটুকু না ক্ষতিগ্রস্ত হবে তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে কে? ইন্ডিয়া। এই জন্য ইন্ডিয়া ভুটানকে বারবার সাপোর্ট দিয়ে যাচ্ছে যাতে করে চীন হচ্ছে ডোকলাম দখল করতে না পারে। সেদিক থেকে তারা হচ্ছে ব্যাপক পরিমাণ কূটনৈতিক তৎপরতা চালু রেখেছে এই যে ভারত। তাহলে আমরা ডোকলাম দেখলাম। এবার আসেন গুরুত্বপূর্ণ যে বিষয়ে আমরা যাব, সেটা হচ্ছে আমরা কাশ্মীর নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখেন এখানে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করলাম। এবার হচ্ছে কাশ্মীর ইস্যু। এই র্যাডক্লিফ কমিশন সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেও, যদিও সিদ্ধান্ত গ্রহণ করছে অনেক দেরিতে, এবং দেখেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই র্যাডক্লিফ কমিশন মূলত ভারত এবং পাকিস্তানের মাঝে সীমানা নিরূপণ করছে। ভারত এবং পাকিস্তানের মাঝে র্যাডক্লিফ কমিশন, এই জন্য ভারত এবং পাকিস্তানের মাঝে যে সীমানা, সেই সীমানাকে বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে র্যাডক্লিফ কমিশন যেহেতু ভারত ও পাকিস্তানকে বিভক্ত করছে, এই বিভক্তকারী সীমারেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। তাহলে র্যাডক্লিফ লাইন কোন দুইটা দেশকে বিভক্ত করেছে? ভারত এবং পাকিস্তান। এটা কত সালে? 1947 সালে। 1947 সালে এই বাংলাদেশও তো পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। তাহলে 47 সালে পাকিস্তান বিভক্ত করা মানে বর্তমান কি? বাংলাদেশকে বিভক্ত করা। তাহলে এই যে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে, খেয়াল করে দেখেন এখানে বাংলাদেশ আর এখানে হচ্ছে ইন্ডিয়া। তাহলে বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী সীমারেখার নামও কি হবে? সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবং এই যে বাংলাদেশের সীমানা এখানেও করছে, খেয়াল করে দেখেন এই যে মায়ানমারের এখানেও করছে র্যাডক্লিফ কমিশন। তাহলে বাংলাদেশের সাথে যে মায়ানমারের সীমানা, সেই সীমানাটাও তৈরি করছে র্যাডক্লিফ কমিশন। এই জন্য সেই লাইনটাকেও বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে র্যাডক্লিফ লাইন কয়েকটা দেশকে বিভক্ত করছে। বাংলাদেশ কোনটা? মায়ানমার। বাংলাদেশ ভারত। আর ভারত আর কোনটা? পাকিস্তান। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় পেয়ে গেলাম যে বিভিন্ন দেশকে পৃথককারী সীমারেখা। এবার আসেন, যেটা আমরা বলছিলাম আমাদের আলোচনার ইস্যু হচ্ছে কাশ্মীর ইস্যু। সেই কাশ্মীর বিষয়ে র্যাডক্লিফ কমিশন কোন সিদ্ধান্ত গ্রহণ করে নাই। কোন সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এখন যদি সিদ্ধান্ত গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে র্যাডক্লিফ কমিশন ঘোষণা করলো যে এই কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কাশ্মীরের সাধারণ জনগণ এবং হচ্ছে তাদের রাজা। এখন জনগণের অধিকাংশ, আমরা বললাম মুসলিম, তারা চাচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে, হিন্দুরা চাচ্ছে হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত হতে। আর মুসলমানদের মধ্যে আবার কিছু কিছু তারা দাবি করছে যে না, আমরা হচ্ছে ভারত পাকিস্তান কারোর অন্তর্ভুক্ত হতে চাচ্ছে না, আমরা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাচ্ছি। এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এখন র্যাডক্লিফ কমিশন তো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এখানে লাইভ দেখা যাচ্ছে না, লাইভ দেখা যাচ্ছে না ফেসবুকে। আচ্ছা, তাহলে সিদ্ধান্ত গ্রহণ করবে না, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? এখন এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরের যে রাজা ছিল তার নাম হচ্ছে হরি সিং। হরি সিং, এই হরি সিং এর, এখন এই হরি সিং এর যে সন্তান ছিল তার নাম হচ্ছে করণ সিং। এই করণ সিং তিনি ঘোষণা করলেন বা তিনি তার বাবাকে বোঝালেন যে আমরা ভারত এবং পাকিস্তান কারোরই অন্তর্ভুক্ত হব না, আমরা একটা স্বাধীন অঞ্চল গড়ে তুলবো, স্বাধীন একটা রাষ্ট্র এখানে গঠিত হবে। এবং করণ সিং এর এই পরামর্শ মোতাবেক হরি সিং তিনি চিন্তা করলেন যে আমরা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব হচ্ছে কাশ্মীরকে নিয়ে, আমরা ভারতের অন্তর্ভুক্ত হব না, আমরা হচ্ছে অন্যদিকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হব না। আচ্ছা, আমাদের অনেকে হচ্ছে কমেন্ট করছে ইতিমধ্যে যে চমৎকার ক্লাস, ইনফরমেটিভ ক্লাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো খেয়াল করে দেখেন এই করণ সিং এর কথা মোতাবেক এই যে হরি সিং তিনি হচ্ছে কাশ্মীরে একটা স্বাধীন অঞ্চল গঠন করে ফেললেন। কিন্তু 1947 সালের আগস্ট মাসের এই শেষ সময়ে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো দেখেন এখানে যে পাকিস্তান এবং আফগানিস্তান, এই পাকিস্তান এবং আফগানিস্তান এই অঞ্চলের কিছু যোদ্ধারা, উপজাতি যোদ্ধারা, তারা 47 সালের অক্টোবর মাসে আক্রমণ করে বসলো হচ্ছে কাশ্মীরে। এখন যখনই এই উপজাতীয় যোদ্ধারা, আফগানিস্তান পাকিস্তানের উপজাতীয় যে যোদ্ধারা কাশ্মীর আক্রমণ করে বসলো, তখন এই হরি সিং চলে আসলো হচ্ছে ভারতে। ভারতের তখন প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু। তার সাথে বৈঠকে বসে গেলেন যে এই যে আমাকে আক্রমণ করছে, এখন আমাকে কি করতে হবে? সাহায্য করতে হবে। ভারত হচ্ছে কাকে সাহায্য করবে? এই যে কাশ্মীরকে সাহায্য করবে, সেই প্রস্তাব দিচ্ছে হচ্ছে এই যে রাজা হরি সিং। তখন জওহরলাল নেহরু বলল যে আমি আপনাকে কেন সহযোগিতা করব, আপনার কাশ্মীরকে কেন আমি রক্ষা করতে যাব? সেক্ষেত্রে যদি আপনারা এই কাশ্মীর ভারতে যোগদান করে, তাহলে কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে হচ্ছে ভারত, বক্তব্য দিলেন বা তিনি হচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছেন হচ্ছে জওহরলাল নেহরু। এখন জওহরলাল নেহরু যখন এই প্রতিশ্রুতি দিচ্ছে
যে হচ্ছে এটা গ্রহণ করবে, নিরাপত্তার দায়িত্ব নিবে হচ্ছে ভারত, যদি হচ্ছে কাশ্মীর কোথায় যোগদান করে, এই যে ভারতে যোগদান করে। তখন তিনি কিছু শর্ত দিলেন হরি সিং, যে আমরা তো দীর্ঘ সময় ধরে একটা স্বাধীন অঞ্চল ছিলাম, আমরা তো আপনাদের অধীনে ছিলাম না, আমরা আপনাদের এই যে ভারতে যোগদান করব, যেহেতু ওদিক থেকে আমাদেরকে আক্রমণ করছে, নিরাপত্তার সাথে যোগদান করতে হবে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। সেই শর্তগুলো হচ্ছে, খেয়াল করে দেখেন, যে এই ভারতীয় সুপ্রিম কোর্টের কোনো রায় কাশ্মীর অঞ্চলের জন্য প্রযোজ্য হবে না। কাশ্মীরের কোনো যুবক যুবতী কখনোই এই যে কাশ্মীরে জমি ক্রয় করতে পারবে না। এমনকি কাশ্মীরের কোনো ছেলে বা মেয়েকে যদি যে ভারতের অন্য কোনো অঞ্চলের যুবকরা হচ্ছে বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে যে জমি পেত, সেটা থেকেও তারা বঞ্চিত হবে। তার মানে এক কথায় কাশ্মীর কাশ্মীরদের অধীনে থাকবে, এবং কাশ্মীরের জন্য আলাদা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, এবং তাদের দ্বি নাগরিকত্ব থাকবে, এরকম অনেকগুলো শর্ত দিল। এই শর্তগুলো জওহরলাল নেহরু মেনে নিয়ে 1950 সালে যে আপনার সংবিধান প্রণয়ন করলো, সেই সংবিধানে 370 নং অনুচ্ছেদে এগুলো অন্তর্ভুক্ত করা হলো, যেটাকে বলা হচ্ছে কাশ্মীরের জনগণের বিশেষ অধিকার। খেয়াল করে দেখেন, কিন্তু এই 370 নং অনুচ্ছেদ আমরা দেখতে পাই যে এই যে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে এটা হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছে। এই জন্য এই বাতিল করে দেওয়া যখন হচ্ছে, তখন এই যে কাশ্মীরের জনগণের সেই বিশেষ অধিকারটার তারা পাচ্ছে না। এই জন্য কাশ্মীরের জনগণ আবার আন্দোলন করতেছে যে এই বিশেষ অধিকার কি করতে হবে, বহাল করতে হবে। এটা হচ্ছে কাশ্মীরের বর্তমান রাজনৈতিক যে বিষয়গুলো। এখন আসেন খেয়াল করেন, আমরা একটু হিস্ট্রিতে যাই। যখন ভারত এখান থেকে সৈন্যবাহিনী পাঠালো কাশ্মীরে, কাশ্মীরের নিরাপত্তার জন্য, ওই যে চুক্তি হলো হরি সিং এর সাথে জওহরলাল নেহরুর চুক্তি মোতাবেক, ভারত এখান থেকে সৈন্যবাহিনী পাঠালো হচ্ছে কাশ্মীরের নিরাপত্তার জন্য। তখন এই যে কাশ্মীরে যারা হচ্ছে মুসলিম যুবক, তারা চাচ্ছিল যে কাশ্মীর স্বাধীন হোক বা কাশ্মীর পাকিস্তানের অধীনে থাকুক। তারা হচ্ছে এই ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আর এই সময় পাকিস্তান এখান থেকে সৈন্যবাহিনী পাঠালো সেই সকল মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। ফলে কাশ্মীরকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল 1947 থেকে 1948 সাল পর্যন্ত। এই যুদ্ধ যখন চলমান, তখন আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের মাথা ব্যথা শুরু হয়ে গেল, যে 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। আবার এই আঞ্চলিক দুইটা শক্তিশালী রাষ্ট্র 47 সালের যুদ্ধে জড়িয়ে পড়লো। না জানি এই যুদ্ধ আবার তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়। যে কোনো মূল্যে হোক এই যুদ্ধ খুব দ্রুত গতিতে কি করতে হবে, বন্ধ করতে হবে। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 47 নং রেজুলেশন পাস হলো, যে ভারত এবং পাকিস্তান এই কাশ্মীর নিয়ে যুদ্ধ বন্ধ করতে হবে, যার সেনাবাহিনী যেখানে আছে সে সেখানে স্টপ থাকো। কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে হচ্ছে জাতিসংঘ, এবং জাতিসংঘের মাধ্যমে এই কাশ্মীরে একটা গণভোট হবে। গণভোটের মাধ্যমে জনগণ যেদিকে রায় দিবে, তারা স্বাধীন হতে চাচ্ছে নাকি পাকিস্তান অন্তর্ভুক্ত হতে চাচ্ছে নাকি ভারতের, এই গণভোটের রায়ের ভিত্তিতে হচ্ছে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। এভাবেই হচ্ছে আমরা দেখতে পেলাম 1947 থেকে 48 সালের এই যুদ্ধ কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু খেয়াল করে দেখেন, ওই যে জাতিসংঘ বললো যার সেনাবাহিনী যেখানে আছে সে সেখানে স্টপ থাকবে, সেক্ষেত্রে আমরা দেখলাম ভারত যেহেতু আগে সৈন্যবাহিনী প্রেরণ করছে, কাশ্মীরের অধিকাংশ অঞ্চল এই যে ভারতীয় সেনাবাহিনীর অধীনে ছিল, আর এদিকে কিছু অংশ হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর অধীনে ছিল। তাহলে কাশ্মীরের অধিকাংশ পেয়ে গেল হচ্ছে ভারত, আর হচ্ছে ওদিকে কে অল্প কিছু পাচ্ছে হচ্ছে পাকিস্তান। আর জাতিসংঘ প্রতিশ্রুতি দিচ্ছে গণভোটের মাধ্যমে তারা কি করবে, কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সে 48 সালে প্রতিশ্রুতি দিছে, এখনো পর্যন্ত সেই গণভোট তারা কার্যকর করতে পারে নাই। ফলে কাশ্মীরের সেই ভবিষ্যৎও এখনো পর্যন্ত কি হয় নাই, নির্ধারিত হয় নাই। তো এই যে যুদ্ধ, এই যুদ্ধে
শুরু করে দিব। ওকে, তো খেয়াল করে দেখেন আমরা যে জায়গায় ছিলাম, সেটা হচ্ছে এই যে 1947 থেকে 48 সাল পর্যন্ত প্রথম যে কাশ্মীর যুদ্ধ সংগঠিত হচ্ছে, এই কাশ্মীর যুদ্ধে অনেকটাই পিছিয়ে পড়ছে হচ্ছে পাকিস্তান, আর এগিয়ে আছে হচ্ছে ভারত, কারণ ভারত কাশ্মীরের অধিকাংশ অঞ্চল দখল করছে, পাকিস্তান কম অংশ। এই জন্য পাকিস্তান চিন্তা করলো যে কাশ্মীর যুদ্ধে আমাকে হচ্ছে এই কাশ্মীর ইস্যুতে আমাকে ভারতকে পরাজিত করতে হলে বা ভারতের থেকে এগিয়ে থাকতে হলে আমাকে তৃতীয় শক্তির সহযোগিতা নিতে হবে। আর এই তৃতীয় শক্তির সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম পাকিস্তান পিং পং ডিপ্লোম্যাসি অনুসরণ করলো, যার মূল বক্তব্য হচ্ছে শত্রু শত্রু কি হচ্ছে, বন্ধু হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের শত্রু হচ্ছে ভারত, আর ভারতের শত্রু হচ্ছে চীন। তাহলে শত্রু শত্রু বন্ধু হবে, পাকিস্তানের বন্ধু কে হবে, চীন হবে। কিন্তু চীন তো কাশ্মীর ইস্যুতে এমনিতেই ইনভলভ হবে না, তার কিছু স্বার্থ লাগবে, স্বার্থ ছাড়া তো কোনো রাষ্ট্র কোনো ইস্যুতে হচ্ছে এমনিতেই সংযুক্ত হবে না। সেক্ষেত্রে এই যে পাকিস্তান যে অংশগুলো দখল করছিল, এর মধ্যে এখানে ছোট্ট একটা অংশ আছে যার নাম হচ্ছে ট্রান্স কারাকোরাম। খেয়াল করেন, এই ট্রান্স কারাকোরাম অঞ্চল যেটা হচ্ছে পাকিস্তানি কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল, এই অঞ্চলটা পাকিস্তান কাকে দিয়ে দিল, চীনকে দিয়ে দিল। চীনকে যখন দিয়ে দিছে তখন চীন বুঝতে পারছে যে কাশ্মীরের ভূ রাজনৈতিক বা হচ্ছে ভূ অর্থনৈতিক গুরুত্ব কতটুকু। তখন সে চিন্তা করলো যে আরো আমার হচ্ছে প্রয়োজন, কাশ্মীর আরো দখল করতে হবে। এই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি 1962 সালে এই চীন ভারতীয় কাশ্মীরে আক্রমণ করলো, এবং ভারতীয় কাশ্মীরে আক্রমণ করে এই অংশটা খেয়াল করে দেখেন যার নাম হচ্ছে আকসাই, এই এলাকাটা হচ্ছে দখল করে নিল। কে, চীন দখল করছে। যে আকসাই চীন দখল করার পরে এটা নাম দিয়ে দিল হচ্ছে আকসাই চীন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরকে কেন্দ্র করে তিনটা রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব চলমান, এবং এই কাশ্মীর বর্তমানে হচ্ছে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভারতের অধীনে, যেটা হচ্ছে 43%, পাকিস্তানের অধীনে হচ্ছে 37%, আর চীনের অধীনে হচ্ছে 20%। এটাই হচ্ছে মূলত কাশ্মীর নিয়ে যে হচ্ছে পলিটিক্স বা হচ্ছে দ্বন্দ্ব ত্রিপক্ষের মাঝে, সেটা আমরা হচ্ছে এখানে বিশ্লেষণ করলাম। এখন যদি আমরা আসি, খেয়াল করে দেখেন যে ভারতীয় কাশ্মীর, কাশ্মীরের 43% হচ্ছে ভারতের অধীনে, এই যে সিয়াচেন হিমবাহ, লাদাখ, আর হচ্ছে জম্মু কাশ্মীর। এরপরে বলা হচ্ছে পাকিস্তানি কাশ্মীর, এই কাশ্মীরের 37% হচ্ছে পাকিস্তানের অধীনে। সেই পাকিস্তানি কাশ্মীরের যে গুরুত্বপূর্ণ স্থান, তার মধ্যে হচ্ছে গিলগিট বালতিস্তান আর হচ্ছে আজাদ কাশ্মীর। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চীনা কাশ্মীর, যে চীন, খেয়াল করে দেখেন চীন নিয়ন্ত্রিত যে কাশ্মীর, তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা হচ্ছে ট্রান্স কারাকোরাম আর একটা হচ্ছে আকসাই চীন। মূলত এখানে যে ট্রান্স কারাকোরাম অঞ্চল, এটা হচ্ছে পাকিস্তান চীনকে দিছিল। আর চীন 1962 সালে ভারতের কাছ থেকে যে কাশ্মীরের যে পাটটা দখল করে নেয়, সেটা হচ্ছে এই যে আকসাই চীন। এবার আসেন 1962 সালে যে আমরা ভারত এবং চীন যুদ্ধের কথা বলছি, সেই যুদ্ধটা আমরা একটু আলোচনা করি। 1962 সালে যে ভারত চীন যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চীন জয়লাভ করলো। চীন জয়লাভ করলে আমরা দেখতে পাই যে হচ্ছে কাশ্মীরের কিছু অংশ হচ্ছে চীন দখল করে নিচ্ছে, যেটাকে আমরা বললাম আকসাই। এছাড়া লাদাখের কিছু অংশ দখল করে নেয়। আমরা যদি একটু মানচিত্রে আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখেন এই যে আকসাই এলাকা হচ্ছে চীন দখল করে নিল 1962 সালের যুদ্ধে, এবং লাদাখের কিছু অংশ কি করে নিল, দখল করে নিল। একের পর এক অঞ্চল দখল করতেছে, এবং এই যুদ্ধে জয়লাভের একদম দ্বার প্রান্তে হচ্ছে চীন। এবং চীন এই সময় দাবি করে বসলো যে এই যে ভারতের অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশ এটাও হচ্ছে কার, চীনের, এবং সে আক্রমণ করবে। এই সময় আমরা দেখলাম যে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধটা হচ্ছে বন্ধ হয়ে গেল, কিন্তু ফাইনালি চীন হচ্ছে এই অরুণাচল দখল করতে পারে নাই। কিন্তু চীন দাবি করে বসলো যে অরুণাচল প্রদেশ কার, সেটা হচ্ছে চীনের। তাহলে ভারতের কোন অঙ্গরাজ্যকে চীন নিজের বলে দাবি করে থাকে, সেটা হচ্ছে অরুণাচল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভারত এবং চীনের মাঝে যে সীমানা, সেই সীমানা তৈরি করেছিল যে স্যার ম্যাকমোহন। এই জন্য ভারত এবং চীনকে বিভক্ত করে সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। কিন্তু খেয়াল করে দেখেন 1962 সালে যখন চীন এই অঞ্চল দখল করে নিছে, তখন হচ্ছে ভারত এবং চীনের মাঝে কাশ্মীর অঞ্চলে সীমানাটা কি হচ্ছে, নতুন করে আবার বিভক্ত হচ্ছে। সেই সীমানাটা তৈরি করছে হচ্ছে জাতিসংঘ, এবং জাতিসংঘ কাশ্মীর অঞ্চলে ভারত এবং চীনকে যে বিভক্ত করছে, সেই বিভক্তকারী সীমারেখার নাম দিছে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে কাশ্মীর সীমান্তে ভারত ও চীনকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে কোনটি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এরপরে আসেন, খেয়াল করেন আমরা যদি হচ্ছে
পাকিস্তান ভারত যুদ্ধের কথা বলি, সেই কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মাঝে অনেকগুলো যুদ্ধ হয়েছে। সেটা আমরা হচ্ছে প্রথম যুদ্ধ 1947 সালে, এটা আমরা আলোচনা করছি। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1900 কত সালে, 65 সালে। এই যুদ্ধটা, ভারত পাকিস্তানের মাঝে এই যুদ্ধটা হচ্ছে চলমান ছিল মাত্র 17 দিন। এবং আমরা জানতে পারি যে এই যুদ্ধে খেয়াল করে দেখেন সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে ভারত এবং পাকিস্তানের মাঝে একটা সমঝোতা হয় বা একটা চুক্তি হয়, যে চুক্তির মাধ্যমে 1965 সালের এই ভারত পাকিস্তান যুদ্ধর সমঝোতা হয়। সেই চুক্তির নাম ছিল হচ্ছে তাশখন্দ চুক্তি। তাশখন্দ চুক্তি। এবং সেই চুক্তিতে আমরা দেখতে পাই যে হচ্ছে ভারতের পক্ষে সিগনেচার করে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, আর পাকিস্তানের পক্ষে সিগনেচার করে হচ্ছে জেনারেল আইয়ুব খান। ঠিক আছে, এরপরে আসেন ভারত পাকিস্তান তৃতীয় যুদ্ধ। এই যে ভারত পাকিস্তানের মাঝে তৃতীয় নম্বর যে যুদ্ধ হচ্ছে 1971 সালে, এটা মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে। আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে ওতপ্রোতভাবে সহযোগিতা করেছিল যে দেশ, সেটা হচ্ছে ভারত। এবং এই ভারত সহযোগিতা করার কারণে আমরা দেখতে পেলাম যে 1971 সালে 3 ডিসেম্বর পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান নামে যে ভারতীয় অঞ্চলে হচ্ছে তারা আক্রমণ শুরু করলো। আমরা যদি মানচিত্রে যাই, অপারেশন চেঙ্গিস খান নামে এই যে এই অঞ্চলে তারা আক্রমণ শুরু করলো, ভারতে আক্রমণ শুরু করলো। ফলে ভারত 3 ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ফলে আমরা দেখতে পাচ্ছি 1971 সালের ডিসেম্বর মাসে এই যে ভারত এবং পাকিস্তানের মাঝে তৃতীয় যুদ্ধ সংগঠিত হলো। এবং ভারত এবং পাকিস্তানের মাঝে তৃতীয় যুদ্ধের সমঝোতা হয় 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে। 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে, খেয়াল করেন, সিমলা চুক্তির মাধ্যমে। এবং সেই সিমলা চুক্তিতেও খেয়াল করে দেখেন 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে, এই সিমলা চুক্তির যে বিষয়বস্তু খেয়াল করে দেখেন, সেই বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মাঝে, বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে 1971 সালে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে আমরা জানি যে হচ্ছে 93,000 সৈন্য হচ্ছে পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। এই পাকিস্তানি যে 93,000 সৈন্য আত্মসমর্পণ করে, এটা হচ্ছে মূলত ভারতের কাছে ছিল। এখন ভারতের কাছ থেকে ফেরত নিতে যাচ্ছে হচ্ছে পাকিস্তান। এই যে যুদ্ধবন্দি বিনিময় হবে কোন চুক্তির মাধ্যমে, সিমলা চুক্তির মাধ্যমে। কিন্তু এই সিমলা চুক্তিতে ভারত পাকিস্তানকে শর্ত দিয়ে বসলো যে এখন থেকে ভারত এবং পাকিস্তানের মাঝে সকল দ্বিপাক্ষিক সমস্যা আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কি করব, সমাধান করব। এখন কথা হচ্ছে এটার মিনিং কি, যে এখন থেকে ভারত এবং পাকিস্তানের মাঝে সকল দ্বিপাক্ষিক সমস্যা আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করব। বিষয়টা আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে পজিটিভ মনে হলেও এখানে অনেকগুলো বিষয় সংযুক্ত আছে। সেটা হচ্ছে এই যে কাশ্মীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কে, জাতিসংঘ, কিসের মাধ্যমে, গণভোটের মাধ্যমে। কিন্তু ভারত এবং পাকিস্তান 1972 সালে চুক্তি করতেছে, সেই সিমলা চুক্তি। এবং সেই চুক্তিতে বলতেছে যে দুইটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় তারা অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে সমাধান করবে। তাহলে তারা যদি তাদের সমস্যা সমাধান করে, তাহলে তৃতীয় কোনো পক্ষ বা জাতিসংঘ তাদের এই সংকট বা দ্বন্দ্বে অন্তর্ভুক্ত হতে পারবে না। তাহলে এই কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে বাদ চলে গেল কোনটা, জাতিসংঘ। এই জন্য কাশ্মীর বিষয়ে যখনই কোনো দ্বন্দ্ব বা সমস্যা হয়, তখনই দেখবেন যে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী বলবে, যেটা ভারত এবং পাকিস্তানের মাঝে, ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, তারা অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে এই দ্বন্দ্বের কি করবে, সমঝোতা করবে বা মীমাংসা করবে। তাহলে তৃতীয় কোনো পক্ষ এখানে হস্তক্ষেপ করতে পারছে না। তাহলে সিমলা চুক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মূলত কাশ্মীর সমস্যায় পড়ে গেল, যে এখানে তৃতীয় আর পক্ষ কোনো হস্তক্ষেপ করার ইয়ে থাকতেছে না, দায়বদ্ধতা আর থাকতেছে না এখানে। ঠিক আছে, এরপরে খেয়াল করেন যেটা আমরা বললাম যে এই যে সিমলা চুক্তি, সেই সিমলা চুক্তিতে 1972 সালে সিগনেচার করছে পাকিস্তানের পক্ষে হচ্ছে আহ আমরা দেখতে পেলাম যে হচ্ছে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের পক্ষে, আর ভারতের পক্ষে সিগনেচার করছে হচ্ছে ইন্দিরা গান্ধী। এরপরে যদি আমরা যাই, ভারত ও পাকিস্তানের মাঝে হচ্ছে চতুর্থ যুদ্ধ হয়েছে, সেটা হচ্ছে 1999 সালে। ভারত পাকিস্তান চতুর্থ যুদ্ধ হচ্ছে কত সালে, হচ্ছে 1999 সালে। এই 99 সালে আমরা দেখতে পেলাম যে হচ্ছে পাকিস্তানি সৈন্যবাহিনী কাশ্মীরের কার্গিল সীমান্তে যখন আক্রমণ করে ভারতের মধ্যে ঢুকে পড়ে, তখন মূলত এই যুদ্ধটা হচ্ছে। এই কার্গিল সীমান্তে 1999 সালে ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধ হচ্ছে, বিধায় এই যুদ্ধের আর একটা নাম হচ্ছে কার্গিল যুদ্ধ, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দেখেন, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সেটা হচ্ছে দক্ষিণ এশিয়াতে ভারতের দক্ষিণ এশিয়াতে ভারতের বন্ধুত্বহীনতা যে বিষয়টা, খেয়াল করেন। সেটা হচ্ছে আগে যদি আমরা দেখতে পাই
তাহলে দেখতে পাবো যে হচ্ছে এখানে আমরা একটু মানচিত্রটা দেখে নেই যে কেন বন্ধুত্বহীন হয়ে পড়তেছে। খেয়াল করেন, এই ভারতের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে, খেয়াল করে দেখেন দক্ষিণ এশিয়ার, সেখানে এখানে আছে হচ্ছে পাকিস্তান, এদিকে হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে মালদ্বীপ। এই প্রতিটা রাষ্ট্রের সাথে ভারতের সীমানাগত দ্বন্দ্ব রয়েছে। তাহলে এই যে সীমানাগত দ্বন্দ্ব থাকতেছে ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে, ফলে এই ভারতের সাথে এই রাষ্ট্রগুলোর একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি খারাপ হচ্ছে। এবং ভারত এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমরা দেখতে পাই প্রায়ই হচ্ছে গুলি করে সৈন্য হত্যা করতেছে বা মানুষদেরকে হত্যা করতেছে। ফলে এই রাষ্ট্রগুলোর যে জনগণের মাঝে একটা ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো হচ্ছে ভারত বিরোধিতা সামিল হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিরোধিতা আর একটা রাষ্ট্র করতেছে, যেটা হচ্ছে কোনটা? চীন। এই জন্য এই ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো তারা হচ্ছে কার গ্রুপে চলে যাচ্ছে? চীনের গ্রুপে চলে যাচ্ছে। এবং আরো একটা যদি আমরা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে 90-এর দশকের দিকে ভারত এই দক্ষিণ এশিয়াতে আধিপত্য বিস্তারের জন্য একটা কৌশল গ্রহণ করে। সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখবে, যাতে করে দক্ষিণ এশিয়ার এই যে রাষ্ট্রগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এদের সাথে সুসম্পর্ক তৈরি হয়। ভারত এদেরকে সহযোগিতা করবে অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে। তাহলে ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে এই রাষ্ট্রগুলো যখন অর্থনৈতিকভাবে বা বাণিজ্যিকভাবে এগিয়ে যাবে, তাহলে এই রাষ্ট্রগুলোর সাথে একটা সুসম্পর্ক স্থাপিত হবে কোন দেশের? ভারতের। ফলে এই সময়ে আমরা দেখতে পাই যে ভারতের আধিপত্য দিন দিন এই অঞ্চলে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু পরবর্তী বিভিন্ন সরকার আমরা দেখতে পাই যে তারা হচ্ছে কৌশলগত দিক থেকে এই পলিসিটাকে বাদ দিয়ে তারা হচ্ছে আগ্রাসী পলিসি গ্রহণ করছে। অর্থাৎ ভারতের যে আগ্রাসী পলিসি তারা গ্রহণ করছিল, তখন থেকে বর্তমান পর্যন্ত আমরা দেখতে পাই যে ভারত হচ্ছে প্রতিটা বন্ধু রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে আগ্রাসী নীতি অবলম্বন করছে। যে কোনো মূল্যে হোক এই অঞ্চলে আমার আধিপত্য বজায় রাখতে হবে, সেটা জোরপূর্বক ভাবে হলো। এই জোরপূর্বক ভাবে আধিপত্য বজায় রাখতে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাতছাড়া হয়ে গেল কোনটা? এই যে নেপাল, এদিকে শ্রীলঙ্কা, এদিকে মালদ্বীপ, সর্বশেষ হচ্ছে এই যে বাংলাদেশ। এবং পাকিস্তানে যখন তালেবান সরকার আসছে ক্ষমতায়, তখন আমরা দেখলাম যে ভারতের সাথে তাদের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাষ্ট্রগুলোর সাথে আগ্রাসী একটা মনোভাব ছিল, এই আগ্রাসী মনোভাবের কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে দ্বন্দ্ব তৈরি হলো কার? এই যে চীনের, সরি ভারতের। আর ওদিকে চীন এই ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে ব্যাপক পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা শুরু করলো এবং আর্থিকভাবে ঋণ প্রদান করা শুরু করলো। ফলে এই রাষ্ট্রগুলোতে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক তৈরি হওয়া শুরু করলো হচ্ছে কোন দেশের? চীনের। ফলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়াতে একদিকে হচ্ছে ভারতের আধিপত্য বিনষ্ট হচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ অলরেডি হয়ে গেছে অধিকাংশ রাষ্ট্রে। খেয়াল করে দেখেন নেপাল, তারপর হচ্ছে বাংলাদেশ, ওদিকে মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, এই সকল অঞ্চলে। আর অন্যদিকে এই সকল অঞ্চলে কার আধিপত্য বৃদ্ধি পাচ্ছে? এই যে চীনের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা আজকের ক্লাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে দক্ষিণ এশিয়ার যে সকল হচ্ছে রাজনীতি, ইতিহাস এবং হচ্ছে যে দ্বন্দ্বগুলা আছে, এবং সমসাময়িক সময়ে যে হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত কেন বন্ধুত্বহীন হয়ে পড়ছে, এবং ভারতের যে আধিপত্যের জায়গা আগে ছিল সেই আধিপত্যের জায়গায় আমরা দেখতে পাচ্ছি চীনের আধিপত্য বিস্তার হচ্ছে এই যে দক্ষিণ এশিয়া অঞ্চলে। তো আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো একটি ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।